মুক্তিযোদ্ধা বজলুল হুদা সম্পর্কে আপনাদের একটা সামান্য ধারণা দেই। সেটা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে গুটি কয়েকজন মানুষই কিন্তু পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তারা মুক্তিযুদ্ধ করার প্রবল ইচ্ছাশক্তির কারণেই কিন্তু পালাতে পেরেছিল। এখন বিষয়টা কিন্তু এরকম ছিল না যে আমার মন চাইলো আর আমি পালিয়ে বাংলাদেশে চলে আসলাম। মাঝখানে ছিল ইন্ডিয়ার মতো বিশাল একটা দেশ। পাকিস্তান এবং বাংলাদেশের মাঝখানে, এবং সেটার দূরত্ব এমন না যে ঢাকা থেকে চিটাগং বা ঢাকা থেকে সিলেট এরকম কিন্তু দূরত্ব ছিল না। আবার মনে করেন আপনি পালিয়ে আসবেন, চিন্তা করলেন যে হ্যাঁ আমি পাকিস্তান থেকে পালিয়ে আসবো। কিভাবে পালিয়ে আসবেন? আপনার সাথে কি, কি থাকা লাগবে? আবার আপনার মন চাইলো আপনি কালকেই পালায়ে আসবেন, বিষয়টা কিন্তু তাও না। যে আমার মন চাইলো আমি কালকেই বন্দুক, পিস্তল এগুলো নিয়ে খাবার-দাবার, টাকা-পয়সা নিয়ে আমি পালিয়ে চলে গেলাম। বিষয়টা কিন্তু সেরকমও ছিল না। আপনাকে অনেকগুলো প্রসেস মেইনটেইন করতে হইতো। কেউ হয়তো ট্রান্সফার নিত, কেউ হয়তো বলতো যে আমি মানে সিভিয়ার অসুস্থ, আমাকে হচ্ছে বেড রেস্টে থাকতে হবে। তো এরকম অনেক কিছু করে আবার সব সীমান্তগুলো দিয়ে কিন্তু পালানো সিকিউর ছিল না। এর ভিতরে একটা সীমান্ত দিয়ে পালানো খুবই সিকিউর ছিল, সেটা হচ্ছে রাজস্থানের সাথে পাকিস্তানের যে বর্ডারটা, সেটা মোটামুটি একটু সিকিউর ছিল। তাও অত সিকিউর ছিল না, কারণ ওই সীমান্ত এলাকায়ও কিন্তু পাকিস্তানের যারা হচ্ছে বর্ডার গার্ড, মানে যারা থাকে আর কি সীমান্ত প্রহরী, প্লাস ইন্ডিয়ার সীমান্ত প্রহরীরা কিন্তু সারাক্ষণ টহল দিতে থাকে। তো দ্যাট ওয়াজ নট সো ইজি যে আপনার মন চাইলো, এবং এই পুরো প্রসেসটা কিন্তু হচ্ছিল মানে স্থল পথে, এবং অনেক প্রসেস মেনটেন করে অনেক লোক চক্ষু ফাঁকি টাকি দিয়ে এই সমস্ত প্রসেস মেনটেন করতেও কিন্তু অনেকের 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিন লেগে যেত শুধুমাত্র ওই বর্ডার পর্যন্ত পৌঁছানোর কথা বলতেছে। এরপর আমি যদি বলি রাজস্থান বর্ডারে পৌঁছানোর পরে কি হইতো? মরুভূমি, মাইলের পর মাইল হচ্ছে মরুভূমি। মরুভূমিতে ওই বালুর ভিতর দিয়ে চলা রাতের অন্ধকারে, আবার একটু পরপর হচ্ছে মানে কম্বল মুড়ি দিয়ে হচ্ছে টর্চ জ্বালাইতে হইতো ম্যাপ দেখার জন্য যে কোন দিক দিয়ে যেতে হবে। তারপর দেখা যেত অনেক সময় খাল পড়তো, তো ওই খালে আবার নামতে হইতো, সাঁতরাইতে হইতো, খাল পাড়ি দিতে হইতো। তারপর হচ্ছে আবার যাইতে হইতো, হাঁটতে হইতো, ওই ভেজা শরীরে হচ্ছে আবারও হচ্ছে বালু লাগতো। তো ওই মানে কি যে কষ্ট! তারপর হচ্ছে অনেক মানে একেবারে দেখা যাইত মাইলের পর মাইল সারারাত হাঁটতে হইছে। আমি মেজর ডালিমের কথাই যদি বলি, মানে 10টা থেকে হাঁটা শুরু করছে, দেখা গেছে ভোর 6:30 7টা পর্যন্ত তারা শুধু হাঁটছে তো হাঁটছে। একটা লোকালয়ে আসলো, সেখানে এসে তারা একটা জায়গায় হচ্ছে ড্রেস চেঞ্জ করলো, এরপরে কিছু খাইলো, কিন্তু নগদ অর্থ কোথায় পাবে? কারণ তাদের কাছে তো পাকিস্তানি টাকা। তারপর দেখা গেল যে কেউ হয়তো ক্যামেরা বিক্রি করলো, কেউ হয়তো স্বর্ণের আংটি বিক্রি করলো। এরপরে আবার ওই ইন্ডিয়ায় এসেই যে আবার আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন তাও কিন্তু না। কারণ আপনি বললেন যে আমি পাকিস্তানি আর্মিতে কাজ করি, আমি বাংলাদেশে যুদ্ধ করার জন্য আসছি, এটা তো বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আপনাকে আত্মসমর্পণ করতে হইতো, ইন্দিরা গান্ধীর নিকট হচ্ছে চিঠি পাঠাইতে হইতো। ওখান থেকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়তো যে না আপনি বাংলাদেশে যুদ্ধ করতে যেতে পারবেন কিনা, কোন সেক্টরে যাবেন, কি করবেন না করবেন, মানে এসব প্রসেস মেনটেন করতে করতে না হলেও 1 মাস লেগে যাইতো। তো এই দুঃসাধ্য কাজ কিন্তু মানে পাকিস্তানে তো অনেকেই চাকরি করতো, বাংলাদেশের অনেকেই হচ্ছে তৎকালীন সময়ে পাকিস্তানের বড় বড় পোস্টে চাকরি করতো। সবাই কি এসেছিল? সবাই কিন্তু আসেনি। কেউ বলছে আমি ফ্যামিলি পার্সন, এখানে আমি আমার পরিবার নিয়ে থাকি, বউ বাচ্চা আছে, আমার পক্ষে এই ডিসিশন নেওয়া সম্ভব না। অনেকে আবার বলছে, অনেকে হয়তো প্রস্তাব দিছিল যে স্যার আপনি কি আমাদের সাথে পালাবেন? বলছে কি মানে কোন সাহসে তোমরা এই ধরনের কথা বলো? তোমরা কি নিজেদের বিপদও ডেকে আনবে, সাথে আমাদের বিপদও ডেকে আনবে? কারণ দেখা গেছে যে হয়তো একজন কর্নেল পালাতে চাচ্ছে, বা একজন লেফটেন্যান্ট বা একজন ক্যাপ্টেন, তার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য দরকার, যারা মেজর বা আরো বড় বড় পোস্টে থাকে। দেখা গেছে সাহায্যের জন্য হয়তো গেছে, কিন্তু তারা সেই সাহায্যটা করেনি। তো মাত্র গুটি কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়। তার ভিতর কিন্তু ছিলেন হচ্ছেন এই মেজর বজলুল হুদা।
সবচেয়ে মানে এখানে আরো অনেক ঘটনা যেটা হইলো যে আমাদের এই যে মুক্তিযুদ্ধে আমাদেরকে যে এত বেশি সাফার করতে হইলো, যে সাফারটা হয়তো আরেকটু কমও করা যেত। কিন্তু সাফারটা এত করতে হইলো কেন জানেন? কোনো একটা যুদ্ধে আপনি যদি হঠাৎ করে নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বা সঠিক নেতৃত্ব যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে সেখানে আরো বিপদ কিন্তু আরো ১০ গুণ, ২০ গুণ, ১০০ গুণ বেড়ে যায়। ২৫শে মার্চ শেখ মুজিবুরের বাসায় অনেকেই গেছিল এবং যারা গেছিল তারাই কিন্তু পরবর্তীতে বলছে এইসব কথা এবং মানে তাদের কথা যেসব বইয়ে উল্লেখ করা ছিল সেই বইগুলো কিন্তু পরবর্তীতে নিষিদ্ধ করা হয় এবং শেখ মুজিবকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে নেতা আপনি তো এখন যুদ্ধের নেতৃত্ব আপনাকে দিতে হবে, আপনার নেতৃত্বেই হচ্ছে আমরা যুদ্ধ করব, মানে মানে অস্ত্র হাতে যুদ্ধ করব। এখন উনি বলছে যে না আমি এসব অস্ত্রে বিশ্বাসী না, এসব অস্ত্র নিয়ে মারামারি গোলাগুলি এগুলোতে বিশ্বাসী না, আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমি চাই ভোটাভুটির মাধ্যমে হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে মানে ক্ষমতা পাওয়ার একটা আকাঙ্ক্ষা উনি প্রকাশ করেছিলেন। তো তখন সবাই বলছে যে ৭০-এর নির্বাচনে তো আওয়ামী লীগ হচ্ছে জিতছে বিপুল ভোটে, কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতায় যেতে পারেনি। আপনি তারপরে কিভাবে পাকিস্তানের উপর ডিপেন্ড করতেছেন যে মানে শান্তিপ্রিয়ভাবে হচ্ছে আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বা ওরা গণতন্ত্র মেনটেন করে? তা তো করে না। এখন যেরকম অবস্থা চলে গেছে এখানে তো যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কিছুই করার নাই। তো বলছে না আমি এই ঝামেলায় যেতে চাই না, অসম্ভব। তোমাদের যদি কারো ভয়ে একান্তই ভয় করে থাকে, পাকিস্তানি সেনাদার মানে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে যদি তোমরা এতই আতঙ্কিত থেকে থাকো, তাহলে এক কাজ করো, তোমরা সেফ জায়গায় চলে যাও, তোমরা নিজেদের মতো হচ্ছে পালিয়ে যাও, বা তোমরা যেখানে মনে করো যে তোমরা সেফ থাকবে ওখানে পালিয়ে যাও, কিন্তু আমাকে তোমরা এইসবের মধ্যে জড়ায়ও না, আমি এগুলোর ভিতরে নাই। তখন ওখানে উপস্থিত সবাই বলল যে আপনি এখানের ভিতরে যদি নাই থাকবেন তাহলে আপনি এই যে সহজ সরল বাঙালি মানুষগুলোকে আপনি কেন ৭ই মার্চ বললেন যে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, আপনি কেন এই সহজ সরল মানুষগুলোকে এই কথাগুলো বললেন? তারা তো এখন যুদ্ধের জন্য প্রস্তুত এবং আপনার ওই কথার উপর ভিত্তি করে কিন্তু পাকিস্তানিরাও এখন অনেক বেশি কনসার্ন হয়ে গেছে যে না বাঙালিরা তো যুদ্ধের জন্য প্রস্তুত, তাহলে আমাদেরকে ওইভাবেই ট্যাকেল দিতে হবে। তা আপনি সেটা কেন বলতে গেলেন? আপনি যদি যুদ্ধের কোনো প্রস্তুতি আপনার না থাকে, প্ল্যানও না থাকে, তাহলে আপনি ওই ভাষণ ওখানে কেন দিছিলেন? এখন তো আপনি যদি এরকম না হন তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, আমাদের উপর পাকিস্তানের অ্যাটাক করবে আর আমরা খালি মারাই যাব। তো বলছে না তোমরা এখন বাড়ি ফিরে যাও, যে যার মতো তোমরা যদি মনে করো যে না তোমরা আনসেফ তাহলে সিকিউর প্লেসে চলে যাও, আমি এগুলোর ভিতরে নাই। এবং উনি খুব রেগেছিলেন। এরপরে যে যার মতো বাড়িতে ফিরে আসলো। ২৫শে মার্চের কথা বলতেছি। যে যার মতো ৮টা, সাড়ে ৮টা, ১০টার ভিতরে বাড়ি চলে আসলো। ঠিক 11:30টার দিকে মানে ঝাঁকে গাড়ি সমস্ত ঢাকা শহরে মানে বেরিয়ে পড়ে। পাকিস্তানি আর্মিরা সমস্ত ঢাকা শহরে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যে জায়গাগুলোতে সৈন্যরা অবস্থান করত, যেমন পিলখানা, তারপর ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, এই ধরনের বিশেষ কিছু এরিয়াতে এমনভাবে তারা মানে ঘুমন্ত সৈনিক, ঘুমন্ত নিরীহ মানুষের উপরে ওই ২৫শে মার্চ কিন্তু বলছিল, এই ঘটনার আগে কিন্তু শেখ মুজিবকে বলা হয়েছিল যে আপনি গোপন ডেরায় চলে যান, আপনি নেতৃত্ব দেন যুদ্ধের, কিন্তু সে অস্বীকার করছিল। কিন্তু ওই রাতেই হচ্ছে ওই ১-১.৫ ঘন্টার ব্যবধানেই কিন্তু নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর এমন নির্বিচারে পাকিস্তানিরা আক্রমণ চালাইছিল, যেটা মানে যারা ওই দিনের ঘটনা, ওই রাতের ঘটনা যারা বর্ণনা করছে তাদের যদি আপনি লেখাগুলো পড়েন তাহলে বুঝবেন যে অনেকের গুলিতে অনেকের বাসার হচ্ছে কাঁচ মানে ভেঙে গেছিল, অনেকে তাড়াতাড়ি লাইট অফ করে দিছিল। মুহুর্মুহু গুলির শব্দ, গোলা বারুদের শব্দ, বোমার শব্দ, আরো অনেক কিছু আছে, আমি তো সবগুলোর নাম জানি না। তখন ওই যে জানলার কাঁচ দিয়ে দেখা গেছিল যে সমস্ত আকাশ খালি আলোকিত, কোথাও আগুন জ্বলতেছে, গুলির আলোয় আলোকিত। মানে এত গুলি চলছে এবং এত গোলা বারুদ, এবং কিছুক্ষণ যেতে না যেতেই আহত নিহত মানুষের আর্তনাদে মানে ব্যথায়
চিৎকারে মানে সমস্ত আকাশ ভারী হয়ে আসতেছিল এবং সবাই তখন ফ্লোরে শুয়ে পড়ছিল। তো এবং ওই সময় কারফিউ জারি করা হয়েছিল এবং ওই দিন হচ্ছে সম্ভবত শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ওই রাতেই। তো উনি গ্রেফতার হয়ে সেফ মানে একেবারে সেফ জোনে চলে গেল পাকিস্তানে এবং উনি এই নিরীহ মানুষগুলোকে একেবারে নেতা শূন্য করে গেল। দিক নির্দেশনা ছাড়া এই মানুষগুলো এখন খালি বন্দুকের মুখে দাঁড়ায় ছিল, গুলি খাচ্ছিল, তারা কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছিল না যে তারা এখন কি করবে, তাদের আসলে এখন কি করণীয়। তো এই কাজটা শেখ মুজিবুর করছিল এবং এই ঘটনাগুলো যে যে বইয়ে উল্লেখ করা ছিল প্রত্যেকটা বই হচ্ছে ব্যান করা হয়েছে। সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে এখন আমি যদি বলি অনেকের তো গায়ে জ্বালা ধরে যাবে। 25শে মার্চ এই ঘটনার পরে 26শে মার্চ কিন্তু চিটাগং থেকে স্বাধীনতার ঘোষণা আসে। সেটা কিন্তু দেয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কিন্তু প্রথম দিক নির্দেশনা দেয় এবং ওনার নির্দেশ যখন পায় তখনই কিন্তু মানুষ যুদ্ধের প্রিপারেশন নেয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যে যার মতো হচ্ছে গোপন এবং শুধুমাত্র 25শে মার্চ 26শে মার্চ কিন্তু ঢাকা শহর হচ্ছে পাকিস্তানিরা দখল নিতে পারছিল, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। যখন পাকিস্তানিরা এটা বুঝতে পারতেছিল এবং ওদের যেহেতু অস্ত্র ভান্ডার অনেক সমৃদ্ধ, ওরা আস্তে আস্তে বাংলাদেশের অনেকগুলো শহরও হচ্ছে দখল করে নিতে শুরু করে এবং এরপরে মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন গ্রামে ঢুকে যায়। তো এই যে নিরস্ত্র মানুষগুলোকে উনি শেখ মুজিবুর রহমান একেবারে কাপুরুষ কাওয়ার্ডের মতো যে দেশ থেকে পালিয়ে চলে গেছিল এবং এই ঘটনাগুলো যেসব বই আছে সবগুলো বই হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে। এবং আপনারা দেখেন শেখ মুজিবুর বলেন শেখ হাসিনা বলেন ওদের ইতিহাসই হচ্ছে পালানোর ইতিহাস। আপনি 2008-এর নির্বাচনের আগে দেখেন শেখ হাসিনা হুট করে দেশে আসে, এরপর আপনি হচ্ছে এই যে এখন যেভাবে নেতাকর্মীদেরকে রেখে পালায়ে চলে গেল, বড় বড় হুঙ্কার দিল টিভিতে শক্ত হাতে দমন করা হবে, এই করা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে, ছাত্রলীগ একাই যথেষ্ট। এই যে ছাত্রলীগের পোলাপান এরা কি, এরা বাচ্চা কাচ্চা স্টুডেন্ট, এদেরকে বিপদের মুখে রেখে এদের লাইফ রিস্কের মধ্যে রেখে এদের ক্যারিয়ার রিস্কের মধ্যে রেখে উনি পালায় গেল, ওনার ফ্যামিলি পালায় গেল, সবার কোটি কোটি টাকার সম্পত্তি হাজার 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 কোটি টাকা নিয়ে পালায় গেল। ওনার বোন লন্ডনের সিটিজেন, ওনার বোনের মেয়ে হচ্ছে লন্ডনের এমপি, ওনার ছেলে হচ্ছে আমেরিকায় কোটি কোটি টাকার মালিক, সাইমা ওয়াজেদ পুতুলও কোটি কোটি টাকার মালিক। ওনাদের তো কোনো কিছু প্ল্যানই মানে ওনাদের তো কোনো টেনশনই নাই, ওনারা তো যে ক্ষতি করার করে গেছে। তো এই যে শেখ হাসিনার ক্যারেক্টারটা দিয়েও তো আপনারা বুঝতে পারেন যে না, শেখ মুজিব আসলে এরকমই ছিল। সে তার গলায় যত জোর ছিল, সে খুব ভালো বক্তৃতা দিতে পারতো, বাট ভিতরে ভিতরে সে খুবই ভীতু একজন মানুষ ছিল এবং সে একটা কাওয়ার্ড কাপুরুষ ছিল। আপনারা আমি বলবো যে এখন তো ফ্রি মানে কথা বলা যায়, এখন অনেক কিছু বলা যায়। অনেকগুলো নিষিদ্ধ বই আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, অনেকগুলো প্রকাশনী দেখলাম যে তারা এই বইগুলো বিক্রি করছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে এই বইগুলো কিনবেন। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস যদি না জানেন, অযথা আপনারা এমন একটা মানুষকে সম্মান করবেন যে আসলে সম্মান পাওয়ার যোগ্যই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।